আসসালামু আলাইকুম। ব্রেস্ট ক্যান্সার হলে কি করা উচিত নয়? প্রতি 7টা মেয়ের একজনের ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি রয়েছে ইংল্যান্ডে কারেন্ট এবছর থেকে। আগে যেটা ছিল 8 জনের একজন, ঝুঁকি বেড়ে যাচ্ছে। বাংলাদেশও কিন্তু খুব একটা পিছিয়ে নেই। এখন কোশ্চেন হচ্ছে যে আমাদের কি করা উচিত ব্রেস্ট ক্যান্সার হলে? তো ব্রেস্টে যদি কোনো চাকা হলো বা কোনো আকৃতিগত পরিবর্তন হলো, প্রথমে তো একজন ব্রেস্ট সার্জনের শরণাপন্ন হওয়া উচিত। এবং সেখানে আপনাদের যেটা করা উচিত সেটা হচ্ছে যে একটা ম্যামোগ্রাম যদি বয়স 35-এর উপরে হয়, তারপর আল্ট্রাসাউন্ড, এরপর একটা কোর বায়োপসি। আর যদি 35-এর নিচে হয় তাহলে শুধু আল্ট্রাসাউন্ড করে যদি সন্দেহজনক কিছু দেখা যায় তাহলে অবশ্যই বায়োপসি করতে হবে, এবং যদি ক্যান্সার ধরা পড়ে তখন একটা বেসলাইন ম্যামোগ্রামও লাগবে। তো এরকম সিচুয়েশনে আমরা যখন ট্রিপল অ্যাসেসমেন্ট যেটা বলা হয়, আমরা ক্যান্সারটা ডায়াগনোসিস করি, তখন সেটা ইমিউনোকেমিস্ট্রিও জানা লাগবে। তারপরে আমরা সিদ্ধান্ত নিব আগে সার্জারি না আগে কেমোথেরাপি। আগে কেমোথেরাপি লাগলে আমরা একটা মার্কার ক্লিপ দিয়ে পরে কেমো চালু করব। পরবর্তীতে 6 মাস কেমো হওয়ার পরে সার্জারি করা হবে, এবং পরবর্তী রেডিওথেরাপি বা অন্যান্য চিকিৎসা লাগবে। এছাড়া যদি পেশেন্টের ইমিউনোকেমিস্ট্রিতে হার্টু পজিটিভ আসে, সেক্ষেত্রে হারসেপটিন বা হার্টু ব্লকার্স এগুলোই লাগতে পারে। অথবা ট্রিপল নেগেটিভ ক্যান্সার কেসের ক্ষেত্রে যদি PD-L1 রিসেপ্টর পজিটিভ হয় এবং পেশেন্ট যদি অ্যাফোর্ড করতে পারে, তবে কিমোর সাথে পেমব্রেলুজুমাব ড্রাগস, ইমিউনোথেরাপি ড্রাগসগুলো অ্যাভেলেবল। এগুলো বাংলাদেশে অ্যাভেলেবল আমরা দিচ্ছি। যেটা আমরা ইংল্যান্ডে এত বছর দিয়েছি সেগুলো ঢাকাতে সব অ্যাভেলেবল আছে। তো এটা তো হওয়া উচিত, যেটা আইডিয়ালি। কিন্তু হচ্ছেটা কি? হচ্ছে ব্রেস্টে কেউ চাকা হলো, প্রথমে যাবে আশেপাশের একজন হোমিওপ্যাথি ডাক্তারের কাছে অথবা কোনো কবিরাজের কাছে। হোমিওপ্যাথি ডক্টররা বলবেন যে এটা আপনাকে এই যে ওষুধ দিচ্ছি, এটা খাইবে, আস্তে আস্তে বড় হবে, তারপর এটা বার্স্ট হয়ে যাবে, শরীরের বিষ বের হয়ে যাবে, আপনি ভালো হয়ে যাবেন। কি ভয়ঙ্কর একটা কথা! এবং এইগুলো একটা ক্রিমিনাল অফেন্স, পানিশেবল অফেন্স। ইংল্যান্ডে হোমিওপ্যাথি সম্পূর্ণ ব্যান করা হয়েছে। আমি ডেইলি 2 থেকে 3 জন ক্যান্সারের রোগী পাচ্ছি, প্রত্যেকে হোমিওপ্যাথি খেয়ে ক্যান্সারটাকে আরও বড় করে কমপ্লিকেটেড করে আমার কাছে আসছে। এবং আমি শিওর আমার ক্লিনিশিয়ান ভাই বোনেরাও একই প্রবলেম ফেস করছে ডে ইন ডে আউট। আলটিমেটলি ক্ষতি হচ্ছে আপনার নিজের, আপনার পরিবারের, সমাজের। এখান থেকে আমাদের দূরে সরে আসতে হবে। সুতরাং সঠিক জায়গায় শুরুতেই একজন ব্রেস্ট সার্জনের শরণাপন্ন হওয়া উচিত। আর সার্জনের কাছে যাওয়া মানে যে কেটে ফেলা তা কিন্তু না। তাদের একটা অ্যাবিলিটি রয়েছে, পুরোপুরি একটা পেশেন্টকে ইভালুয়েট করে সিদ্ধান্ত নেওয়া হবে অনকোলজিস্টের সাথে সমন্বয় করে যে কীভাবে চিকিৎসাটা শুরু করতে হবে। সো দিস ইজ কোয়াইট ইম্পর্ট্যান্ট। কোথায় যেতে হবে ব্রেস্ট ক্যান্সারের জন্য? তাহলে বা ব্রেস্টের কোনো ইভ্যালুয়েশনের জন্য অর্থোপেডিক্স, কার্ডিওলজিস্ট, গাইনোকোলজিস্ট এদের কোনো রোল নেই। এরপরে পেশেন্ট ডক্টর দেখার পরে কী করলো? চিকন একটা সুই দিয়ে পরীক্ষা করে ফেললো, FNAC, অথবা ব্লাইন্ডলি বলে দিল একটা আল্ট্রাসাউন্ড করে আসেন। এটা করা যাবে না। বয়স ভেদে ম্যামোগ্রাম, আল্ট্রাসাউন্ড এগুলো লাগবেই। ম্যামোগ্রাম কেন করা হবে? এটা হচ্ছে ব্রেস্টের যে চাকাটা হাতে পাচ্ছি, এটা ছাড়াও আরও কোনো ছোটোখাটো অ্যাবনর্মাল চেঞ্জেস একই ব্রেস্টে আছে কি নাই, অথবা অপোজিট ব্রেস্টে কোনো নন পালপেবল, যেটা হাতে পাওয়া যাচ্ছে না, এরকম কোনো প্রবলেমও থাকতে পারে, সেগুলো ম্যামোগ্রামে দেখা যাবে, যেটা কিনা সঠিক চিকিৎসার সহায়তা করে। তো এই কারণেই ম্যামোগ্রামটা খুব জরুরি। এটা আমরা প্রায়শই আমাদের ক্লিনিশিয়ান ভাই বোনরা ভুলে যাচ্ছেন। এরপরে FNAC-র উপরে বেস করে আমি অনেক সময় দেখতে পাচ্ছি আমার কাছে প্রেসক্রিপশন আসছে, মাস্টেক্টমির কথা লিখে দিল, লেখে এইভাবে MRM অ্যান্ড ANC, মানে মডিফাইড রেডিক্যাল মাস্টেক্টমি, এক্সোটিক ক্লিয়ারেন্স। সম্পূর্ণ ভুল চিকিৎসা। FNAC-র উপর কখনোই আমরা এই অ্যাডভাইস দিতে পারি না। এটা রোগীর ক্ষতি হবে কিভাবে? তাদের ক্যান্সার যদি আমরা আনপ্ল্যান লাম্পেক্টমি, পরবর্তী মাস্টেক্টমি অথবা FNAC-র উপর বেস করে ব্রেস্টটা ফেলে দিই, অথবা ছোটো টিউমার ট্রিপল অ্যাসেসমেন্ট করেছি, বায়োপসি করেছি, কিন্তু ব্রেস্টটা ফেলে দিচ্ছি। যে কোনো কারণে যদি ব্রেস্টটা ফেলা হয় যেটা অপ্রয়োজনীয় ছিল, সেটা তাদের বেঁচে থাকার হারকে কমিয়ে দিবে, ক্যান্সার ফেরত আসার ঝুঁকিকে বাড়াবে, এবং কোয়ালিটি অফ লাইফ বা শারীরিক মানসিক প্রশান্তিকে ধ্বংস করে দিবে। সুতরাং সর্বোচ্চ চেষ্টা থাকা উচিত ব্রেস্টটাকে রক্ষা করা, যদি সম্ভব হয়। কিছু ক্ষেত্রে ব্রেস্ট ফেলতেই হবে, সেটা আমরা জানি। পর্যায়ক্রমে যে চ্যালেঞ্জগুলো আসছে, ইভেন দেখা গেলো সোনোলজিস্ট লিখে দিচ্ছে FNAC করেন। এই জিনিসগুলো থেকে আমাদের পরিত্রাণ পেতে হবে। অবশ্যই FNAC না, কোর বায়োপসি করতে হবে ব্রেস্টের ক্ষেত্রে শুরুতেই। এবং যদি ক্যান্সার পেশেন্টের বগলেও সন্দেহজনক গুটি বা চাকা পাওয়া যায় বা লিম্ফ নোডস, সেটাও
এফএনএসি বা কোর বায়োপসির মাধ্যমে করা যেতে পারে, কিন্তু ব্রেস্টের ক্ষেত্রে শুধুই কোর বায়োপসি। পরবর্তীতে ক্যান্সার ডায়াগনোসিস হলে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি, স্টেজিং ইনভেস্টিগেশন লাইক এ পেট সিটি অথবা একটা সিটি জাস্ট অ্যাবডোমেন, হোল বডি, বোন স্ক্যান, এগুলো লাগবে যদি সম্ভব হয়। এগুলোর মাধ্যমে আমরা পুরো শরীরটা সম্বন্ধে ধারণা পাবো ক্যান্সারটা কি অন্য কোথাও ছড়িয়েছে কিনা। সব ক্ষেত্রে কিন্তু আপফ্রন্ট স্টেজিং ইনভেস্টিগেশন জরুরি না। ইংল্যান্ডে আমরা যেটা করি, বাংলাদেশেও সেই একই প্র্যাকটিস করছি। হাতে বগলে যদি আমরা কিছু না পাই, আল্ট্রাসাউন্ড বা অন্যান্য ইমেজে যদি কোনো সাসপিশিয়াস সন্দেহজনক নোট না পাই, তাহলে আপফ্রন্ট স্টেজিং ইনভেস্টিগেশন জরুরি নয়। তো এই জিনিসগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। এখন আসছি পার্টিকুলার কিছু সার্জিক্যাল অপশনের, যেটা বললাম যে ব্রেস্ট কনজারভিং সার্জারি যদি সম্ভব হয় অবশ্যই করা উচিত। এরপরে রেডিওথেরাপির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি কিছু পেশেন্টকে সার্জারি করেছি, ক্যান্সারটা বগলে যায়নি, হয়তো ঢাকার বাইরে চিটাগংয়ে কোথাও একজন পাঠালাম, সেখানে একজন নামকরা অনকোলজিস্ট বলে দিল তার রেডিওথেরাপি লাগবে। কি করেছে? ব্রেস্টেও দিয়েছে, অ্যাক্সিলাতেও দিয়েছে, সুপ্রাক্লাভিকুলার ফোসাতেও দিয়েছে। এবং এটা আমি একাধিকবার দেখতে পাচ্ছি। ওয়ান সাইজ ফিট অল টাইপ ট্রিটমেন্ট আর চলতে দেওয়া যায় না। যার ক্যান্সারটা 4টা অথবা বেশি নোট পজিটিভ, তারই ক্ষেত্রে শুধু আমরা এই কলার বোনের উপরের জায়গাটা রেডিওথেরাপি দিব, আর অ্যাক্সিলারি ক্লিয়ারেন্স করলে তো রেডিওথেরাপি কখনোই আর দেওয়ার নিয়ম নাই। সেই যে জিনিসগুলো যে প্রতিটা জায়গায় একটু একটু করে চেঞ্জ আসার প্রয়োজন রয়েছে, যেরকম ট্রিপল নেগেটিভ ক্যান্সারের ক্ষেত্রে যদি প্লাটিনাম বেস কেমোথেরাপি আমরা না দিই, এটা কিন্তু ইংল্যান্ডের আমাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্লিনিক্যাল এক্সেলেন্স গাইডলাইন্সে পরিষ্কারভাবে অনেক বছর আগেই দেওয়া আছে। এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। ট্রিপল নেগেটিভ ক্যান্সারের ক্ষেত্রে আমরা যদি জেনেটিক টেস্ট না করি, তাহলে তার রেডিওথেরাপির পরে সার্জারি, কিমো সার্জারি আর রেডিওথেরাপির পরে তার যে পারপিন ড্রাগস লাগবে কি লাগবে না, সেটা আমরা জীবনে জানতে পারি না। এই যে ছোট ছোট গ্যাপগুলো রয়েছে, এগুলো ফিল আপ করার সময় এসছে সঠিক সম্পূর্ণ চিকিৎসা দেওয়ার জন্য, যেটার আউটকাম আপনারা বেনিফিটেড হবেন। আশা করি আমি অনেকগুলো সাবজেক্ট ছোটো ছোটো করে কভার করার চেষ্টা করছি, এগুলো থেকে আপনারা একটু উপকৃত হবেন। আপনারা সুস্থ থাকবেন এই কামনায়। আসসালামু আলাইকুম।